প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 47-এর শেষ অংশ। খানবাড়ির সাত বাঁধানো বাপাসের পুকুর হতে বড়শি নিয়ে চুপচাপ বসে আছে জাইন। শান্ত ধানে চেয়ে দেখছে পুকুরের মাছে নড়াচড়া। যেই বড়শিতে থাকা টুপ মাছটি খেলো, মুখে নিতেই অমনি পাথর দিয়ে কেউ একজন ঢিল ছুঁড়ে মারলো, তাই বড়শির মাছ লাগার পূর্বে তা পালালো। জাইন চোখ মুখ কুঁচকে বিরক্ত ভঙ্গিতে ওপরের দিকে তাকাতেই চোখাচোখি হলো নুসরাতের সাথে। অমনি দাঁত বের করে ভেটকি মাছের মতো করে হাসলো নুসরাত। হাত নাড়িয়ে বলল, জাইন ভাই, আপনার পেছন পেছনে কেন চলে এসেছি। জাইন তার দিকে তাকিয়ে আর কোনো কথা বলল না, গম্ভীর মুখে ধ্যান দিল বড়শির দিকে। নুসরাত পাত্তা না দিয়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। ধীর পায়ে নিচের দিকে নেমে গিয়ে নির্দিষ্ট দূরত্ব রেখে বসলো। শ্রবণ ইন্দ্রিয় বেয়ে বেশি আসলো প্রশ্ন, কখন এসেছেন? এই তো 2 ঘন্টা হবে। জাইন পানির দিকে তাকিয়ে থেকে বলল, আর কে কে এসেছে? নুসরাত নির্বিকার চিত্তে উত্তর দিল, আমি, আহানের আব্বা। দুজনের কথোপকথন এইটুকু হলো। কেউ কাউকে আর কোনো প্রশ্ন করলো না, কিন্তু পাশে বসে থাকা নুসরাত জাইনের বড়শি মাছ আটকানোর পূর্বেই মুখ দিয়ে শব্দ করে ভাগিয়ে দিল। এতে বিরক্ত হলো জাহিন, হলেও তা জাহির করলো না। আরশের ছোট মামা বছর 10 হয়েছে বিয়ে করেছে, তাই বড় ছেলে মেহুলের বয়স বর্তমানে 4। একসাথে 2 বাচ্চা হওয়ায় ওনার স্ত্রী টুম্পা বাচ্চা দুটোকে সামলাতে হিমশিম খান। মেঘলা কিছুটা শান্ত প্রকৃতির হলেও মেহুল প্রচন্ড চঞ্চল। বাড়ির বয়স্কা কর্ত্রী রোমানা খাতুন ছাড়া আর কাউকে ভয় পায় না তেমন। নিজের এই বাড়িতে বাদশার মতো মনে করে পেট আগের দিকে দিয়ে হাঁটছে। সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় বাড়ির এপাশ থেকে ওই পাশ। মনে ভয় ডরের লেশমাত্রর সম্ভাবনা নেই এই ছেলের। নুসরাত এসেছে দেখে এ বাড়ির ইচড়ে পাকা ছেলেটা তার পেছনে লেগেছে, এককভাবে একক সময়ে। যেমন কখনো তার পায়ে তেলাপোকা এনে ছুঁড়ে মারছে, কখনো বালুর দোলা, তো কখনো লেজ কাটা টিকটিকি। নুসরাত ভুরু কুঁচকে শীতল চোখে দেখলো ছেলেটার আজগুবি কাণ্ড কারখানা। হুদাই তার সাথে এসে শত্রুতা করছে, চোখ দুটো ক্ষীণ করে শিয়ালের মতো তককে তককে আছে। কখন যে ছেলেটাকে চেপে ধরে উচিত শিক্ষা দিবে। মাথায় চাপ দিতে চাইতেও কাউকে এক পা তুলে বসে আরাম করে কোমর ধরে বসলো। তারপর কামড় বসালো আপেলে। নির্লিপ্ত মুখটা হঠাৎই অদ্ভুত হাসি তোরে বেঁকে গেল। পেছন থেকে আসা ছায়া যখন এগিয়ে আসে ঘাড়ের কাছে কিছু একটা রাখতে যাবে, অমনি খপ করে হাতটা চেপে ধরে ধপাস করে ফেলে দিল নিজেকে সামলে মেহুলকে। তীরের ফলারময় এক ভুরু উঁচিয়ে শুধালো, বেয়াদবি হচ্ছে আমার সাথে? মেহুলের 2 হাত নিজে একসাথে চেপে ধরে আসলটা নিজের হাতে মধ্যে নিল। ঘৃণিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আছে। সামনের দিকে চেপে রাখা মেহুলের পানে তাকিয়ে সে নুসরাত আর মেহুলের হাতটি ছেড়ে দিল না। শক্তি লাগিয়ে হাতের তালু দিয়ে ঠাস করে গাল বরাবর একটি থাপ্পড় বসালো। দাঁত কিরমির করে বলল, আর আমার সাথে বদমাইশি করবা? মেহুল দুপাশে মাথা নাড়িয়ে না জানায়। মনে মনে তখন ভেবে ফেলেছে এখান থেকে বের হয়ে কিভাবে তার প্রতিশোধ নেবে। পা দিয়ে লাথি মারার চেষ্টা করতে টুম্পা এসে দুজনের পায়ে লেগে ঝগড়া করতে দেখলো। ছেলের কাণ্ডে ধমকালেন, মেহুল, সম্মান দাও, বড় বোন হয় তোমার। মায়ের ধমকে ছটফট করানি থেমে গেল মেহুলের। হাত ঢিলে করতে ক্রোধান্বিত নয়নে নুসরাতকে দেখে চলে যেতে নিবে মুখ ঝামটা মেরে। নুসরাত রসিয়ে রসিয়ে জানতে চাইলো, আন্টি মেহুলের খাতনা হয়ে গেছে? ভদ্রমহিলা দুপাশে মাথা নাড়িয়ে নিষ্পাপ ভঙ্গিতে বললেন, না তো মা। নুসরাত ঠোঁটে হাত চেপে ধরে স্মিত ভান করে বলল, যত তাড়াতাড়ি পারুন সুন্নতি খাতনা করে ফেলুন। এই তো বয়স খাতনা করার। আমার মনে আছে আমাদের আহানের 2 বছরের পাখি কাটা হয়েছিল। এমনকি ইরহামেরও। মৃত্যুকে অনায়াসে বলে হাসলো সে। মনে মনে নিজেকে বাহবা দিলে এত গুছিয়ে মিথ্যে বলতে পারে সে। ইরহাম তার 13 দিন আগে পৃথিবীতে ল্যান্ড করেছে। সে কিভাবে জানবে কখন ইরহামের খাতনা হয়েছে? যাই হোক, মিথ্যা বলা হোক আর যাই হোক, এই মহিলা তো আর জানে না ইরহাম আগে পয়দা হয়েছে নাকি সে আগে। বিমর্ষ হয়ে দাঁড়িয়ে থাকা মেহুলের দিকে তাকিয়ে চোখা করে ভেঙালো। ভুরু উঁচিয়ে মেহুলের দিকে চোখ ভেঙালো।
আর পাঙ্গা নিবে আমার সাথে? মেহুল নুসরাতের ঠাট্টা করে হাসলো। মনে করলো তার মা মানা করবে, কিন্তু নুসরাতের সাথে সুর মিলে একই তালে বললেন তিনি, ঠিক কথা মনে করিয়ে দিয়েছো মা। আল্লাহ তোমার ভালো করুক। আমি আজই ওর বাবাকে আর দাদির কানে কতটুকু তুলবো। নুসরাত বিনিময় হাসি হাসলো, মিনমিন করে বলল, হ্যাঁ হ্যাঁ, মানুষ এভাবেই বাস দিতে সাহায্য করতে হয় আমায়। তো এই দায়িত্বটা আমি আপনাকে দিলাম। রাত 11টার সময় খাবার টেবিলে খাবার খেতে বসলো সবাই। খাবার টেবিলে খাবার রাখার আগেই আহান আর নুসরাত এসে দুহাত পা মেলে আরাম করে বসে পড়লো। নুসরাত কোনো বাকবকি কণ্ঠা লিপ্ত না হলো, নির্লিপ্ত মুখে ভাত বেড়ে নিয়ে মুখে তোলার প্রস্তুতি নিল। খাবার পদের ক্ষেত্রে গরুর মাংস পছন্দে তার। নুসরাত এই পদটাকে টেবিলে থাকলে অন্য আর কোনো খাবারের দিকে চোখ তুলে তাকাতে ভুলে যায়। তাই আজও একই কাণ্ড করলো। গরুর মাংসের বাটি সবার আগে টেনে নিল নিজের দিকে। পাশে ঘেঁষে বসে থাকা আরস হাত বাড়িয়ে ছিল নেওয়ার জন্য, তা গুটিয়ে নিতে হলো রমণীর উৎসুকতা দেখে। ইসরাত মুরগির মাংস বেশি পছন্দ করে, আহানও একই। নুসরাত তো কখনো কখনো বলে, পোলট্রি চিকেন খেয়ে নিজেরা পোলট্রি মুরগির মতো হয়ে যাচ্ছিস দুজন। এতে বিশেষ কোনো পাত্তা দেয় না কেউই, কারণ সৈয়দ বাড়ির ভেতরে নুসরাতই একমাত্র ফালতু কথার ওস্তাদ। জাইনাবার খাবার ক্ষেত্রে ভিন্নতা, সে পছন্দ করে ছাগলের মাংস। রুমানা খাতুন ইসরাতকে বিশেষ পছন্দ না করলেও নাতনিদের পছন্দ অনুযায়ী রেখেছেন খাবারের সকল পদ। আরশ আর নুসরাতের জীবনেও কোনো না কোনো কিছুর মিল না হলেও খাবারের ক্ষেত্রে একটু একটু মিল আছে তাদের। যেমন নুসরাতের গরুর মাংস পছন্দ, আরশের ক্ষেত্রে এক। ব্ল্যাক কফি দুজনেরই অপছন্দ, তবু মুখ কুচকে গলৎকরণ করে। সবজির ক্ষেত্রে নুসরাতের অপছন্দের তালিকায় সর্বপ্রথম করলা, আরশের পছন্দের তালিকায় সর্বপ্রথম এই সবজিটা। আরশের অপছন্দ হলো ফুলকপি, নুসরাতের আবার তা পছন্দ। শুটকি পছন্দ নুসরাতের, আরশ আবার দু চোখে দেখতে পারে না, ঘৃণা করে এটি স্পান্দি খাবার। সৈয়দ বাড়ির কারো মুখে রোচে না, তাই খাবারের মরিচের পরিমাণ সবসময় বেশি থাকে। আরও ঝাল খাবার পছন্দ না করলেও মিষ্টি আর টক খাবার একদম দু চোখে দেখতে পারে না। এদিকে মিষ্টি আর টক নুসরাতের আবার পছন্দের শীর্ষ তালিকায়। গরুর মাংসের বাটি থেকে নিতে গিয়ে বারবার হাত ফসকে গেল নুসরাতের। আরও হয়তো খেয়াল করলো তাই হাত বাড়িয়ে নিল এক প্রকার চামচ। নুসরাত ঠোঁট চোখা করে কিছু বলতে নিবে, আরও চুপচাপ প্লেটে চামচ ভরে ভরে মাংস তুলে দিল। ধমক উঠে বলল, খা। নুসরাত বিমূঢ় আঁখি পল্লব নিয়ে তাকিয়ে রইল তার দিকে। জিজ্ঞেস করলো, ধমকাচ্ছেন কেন? আশ্চর্য। আরশ আর কিছু বলল না। মাংসের প্লেট নেওয়ার জন্য চামচে হাত দিতে নুসরাত এমনি সেদে বলল, আরশ ভাই, আমি বেড়ে দেই। আরশ মানা করে দিবে মাথা নাড়িয়ে বসলো। আরশ মানা করবে ভেবে নড়ে চড়ে বসলো। মনে মনে প্রহর গুনল মানা করার, কিন্তু অবাক করে দিয়ে আরশ হাত সরিয়ে দিল, ইশারা করে বোঝালো সে বেড়ে দিতে। অস্ফুট স্বরে উচ্চারণ করলো, আরও সে রাজি হয়ে যাওয়ায় মোটামুটি খুশি হলো না নুসরাত। মেঘের আধারে ঢেকে গেল উজ্জ্বল মুখখানি। মিনমিন করলো নিজ মনে, নিজে বেড়ে খায় না ভাই? আমাকে বলছিস কেন? আরশের কানে কথাগুলো যেন প্রতিক্রিয়া দেখালো না। বুকে হাত ভাঁজ করে তাকিয়ে রইল নির্বিশেষ দৃষ্টিতে। খাবার বেড়ে দেওয়া চিকন হাতটা বাটি উল্টে গেল। দিতে দিতে নুসরাত প্রশ্নোক্ত কণ্ঠে জানতে চাইলো, আর লাগবে আরশ ভাই? আরশ মানা করার পূর্বেই পুরো বাটি আরশের প্লেটে দেখা গেল। নুসরাত আরশের দৃষ্টি উপেক্ষা করে ঠোঁট বাঁকিয়ে খাবারে ধ্যান দিল। সাধারণত এই দৃশ্য সাধারণ ঠেকলো না সামনে বসে থাকা রুমানা খাতুনের নিকট। নাতনির ওপর প্রাপ্তবয়স্ক মেয়েদের দিকে হা করে পলকবিহীন তাকিয়ে থাকা বয়স্কার নিকট অদ্ভুত ঠেকলো। খাবার বেড়ে দেওয়া একে অন্যের প্লেটে, এটাও মনে ক্ষুণ্ণভাবে তোতলালো সৃষ্টি। চামচ শব্দ করে ফেলে দিয়ে কিছু বলতে নিবেন, মুখ আটকালেন। গলবিলে দলা পাখানো কথাটুকু গিলে নিলেন। আলগোছে সবার দৃষ্টি থেকে উপলব্ধ করতে আগামীকাল মেহুলের খাতনা করা হবে। আতিক খাতনাওয়ালা নিয়ে এসো সকাল সকাল। নুসরাত ঠোঁট উঁচিয়ে তাকালো খাবার টেবিলের একপাশে গোমরা মুখে বসে থাকা মেহুলের দিকে। দৃঢ়তা নিয়ে তাকিয়ে রইল সে। যেই মেহুল এদিকে তাকালো, অমনি চোখাচোখি হলো দুজনের। মেহুল বিনা আর্তনাতে অসহায়তার মুখখানি দেখে মুখের ভেতরে থাকা খাবারটাও না চাইতে ছিটকে বেরিয়ে আসলো নুসরাতের। খিলখিল করে হেসে উঠল।
পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে। আহান নুসরাতের হা করে হাসি দেখে ঠোঁট টিপল। নিজের হাসি আটকানোর জন্য হলো না তা। নিজেও কাহিনী না জেনে সুর মিলিয়ে হেসে উঠল। ঘড়ির কাঁটায় তখন কাঁটায় কাঁটায় 11টা বাজছে। মেহুলের অনেকক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা করেছে খাতনা করার জন্য, কিন্তু কোনোভাবে সে রাজি না। দু হাত পা ছড়িয়ে বাড়ির মেঝেতে শুয়ে আছে, সাথে ঘোলো ঘোলো করে নিজের মনে রাগ ক্ষোভ প্রকাশ করছে যে সে নুসরাতের ওভাল আকৃতির মেসিবান করা হাস্যকর মুখটা দেখছে। তখন ইচ্ছে করছে চুল ছিঁড়ে মুখে আঁচড়ে দিতে। রাগ রাগ করে চোখ মুখে তাকিয়ে অনেকক্ষণ চেঁচালো, কেউ কানে তুলল না মেহুলের আত্মচিৎকার। নুসরাত এক পা চেয়ারে তুলে আরাম করে বসে আপেল কামড় বসাতেই হাসলো আবার অগোচরে। এতে মেহুলের আরো বেশি রাগ হলো, যেন তার রাগে কেউ ঘি ঢেলে দিচ্ছে। হাতে থাকা ফুলদানিটা তুলে ছুঁড়ে মারলো তার দিকে। সেকেন্ডের ভেতরে উড়ে এসে পড়তে নিল তা নাক কপাল বরাবর। তার পূর্বে বিমর্ষ হয়ে বসে থাকা নুসরাত একটানে সেটাকে সরিয়ে নিল। এক শক্তপোক্ত হাত নুসরাতকে হকচকিয়ে দেখল মেহুলকে। চোখে মুখে বিস্ময় অন্তর্ভুক্ত। নাসারন্দের কুস্তির ঘ্রাণ প্রবেশ করতেই তুলে তাকালো চোখ। চোখাচোখি হলো নিষ্পক্ষালো বয়াল আখি যুগল। কানে ভেসলো, ব্যথা পেয়েছিস? নুসরাত রোবটের ন্যায় মাথা দুপাশে দুলিয়ে না জানালো। মেহুলের দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসলো। তাকে টার্গেট করে নিক্ষেপ করা ফুলদানিটা ফসকে যাওয়ায় কিছুক্ষণ পূর্বে হামলার কথা ভুলে গিয়ে জিভ বের করে ভেঙালো আবারও। বুড়ো আঙ্গুল উল্টো করে দেখালো কাঁচকলা। মেহুল তেড়ে আসতে নিবে তার আগে খানবাড়ির পদার্পণ ঘটল খাতনাওয়ালার। লোকটা সে কি ভীষণ তাড়া! এসেই তাড়া দিতে লাগলো ওনারা শিগগিরই ফিরে যেতে হবে তাই। তাড়াতাড়ি বাচ্চাটিকে নিয়ে আসার জন্য। মেহুল লোকটাকে দেখে পালিয়ে যেতে চাইলে দৌড়ে খপ করে হাত চেপে ধরতে সমর্থন হলো। টেনে হিঁচড়ে নিয়ে চললো রুমের দিকে। মেহুল চেঁচাচ্ছে, ভাইয়া ব্যথা লাগবে। ভাই আমি যাবো না, নুসরাত আপু বলেছে ব্যথা লাগবে। ব্যথা? নুসরাত শ্রাগ করে কপাল ভাঁজ করে বলল, আমি কখন বললাম ব্যথা লাগবে? মেহুলকে কাঁধে তুলে নিতে সমর্থ হলো আরশ। আরে কিসের ব্যথা? কোনো ব্যথা লাগবে না, এটা যাবি আর আসবি। মেহুল গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। কেউ ধ্যান দিল না তার চিৎকারে। রুমানা খাতুন ততক্ষণে সে ড্রয়িং রুমে হাজির হয়েছে। খাতনাওয়ালার সাথে কথা বলা শেষে দুজনে এগোলো সম্মুখে। নুসরাত সেটা খেয়াল করতেই আরশের থেকে দূরত্ব বাড়িয়ে কোমরে দুহাত রেখে দাঁড়ালো। আরশ সম্মুখে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে কিঞ্চিৎকাল ওপর নিচ দেখলো। ব্রু এর মাঝে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, ব্রো তোমার হয়েছে? আরশ দুভুরু নাচিয়ে জানতে চাইলো কি। নুসরাত ইশারা দিয়ে কিছু একটা বোঝালো। ইশারা বোঝানোতে রপ্ত থেকে অস্ফুট উচ্চারণ, আরে ওইসব। আরশ নুসরাতের হেয়ালিতে মেজাজ খারাপ হলো। পরক্ষণে নাক মুখ কুঁচকে চেঁচালো, কিসের ওইসব? আরে বুঝেন না? আবারও চোখ দিয়ে ইশারা করলো আরশকে। না চাইতে বা ধৈর্য হারিয়ে তেড়ে আসলো নুসরাতের দিকে। আরশ বিকট শব্দে হুঙ্কার দিল, না বুঝি না, মুখ দিয়ে বল বিয়াদব। নুসরাত আরশের থেকে নির্দিষ্ট দূরত্ব তৈরি করে পিছু সরে যেতে যেতে ঠোঁট দুটো ঝুলে নির্লজ্জের মতো শুধালো, আপনার খাতনা সুন্নাতে খাতনা হয়ে গেছে আরশ ভাই? আরশের ক্রোধে চোখ মুখগুলো লাল হয়ে উঠলো, গরজালো। দাঁত কপাটি চেপে রাগ নিয়ন্ত্রণ করে জানতে চাইলো। নুসরাতের ভ্যাটকানো দেখে তার আরো বৃদ্ধি পেল। কটমট করে দাঁতের পাটি পিষলো, মুখ দিয়ে হিসিয়ে বের হয়ে আসলো, না তুই আর তোর বাপ এসে খতনা করবি বলে আমি বসেছিলাম, আয় করে দে খাতনা। নুসরাত দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসি আটকানোর বৃথা প্রচেষ্টা করলো। না পেরে হাত দিয়ে ঠোঁট চাপিয়ে বলে উঠলো, কাঁচি বটি তুলা স্যাভলন আর যা যা প্রয়োজন নিয়ে আসি। 1 মিনিট অপেক্ষা করুন আরশ ভাই, আমি এই যাচ্ছি আর আগামী 3 দিনের ভেতরে চলে আসছি। নুসরাত নিজের এমন বেহাপনায় মোটেও লজ্জা পেল না, উল্টো আরশের এমন রেগে যাওয়ায় বেশ অবাক হলো। নিত্য নতুন এই ঘটনা ঘটায় একটার পর একটা লোক কিভাবে তার ওপর সেম কাহিনীর জন্য রেগে যায় তা ভাবতে গিয়ে মাথায় জট পাকিয়ে ফেলে, তবুও জট ছাড়ানোর চেষ্টা করে না। আরশ আবারও জ্বালাতে ব্যস্ত হয়, মন প্রাণ লাগিয়ে কাজ করতে। চোখ তুলে উপরে তাকাতেই থাবা দিয়ে ঘাড় চেপে ধরলো আরশ। তার কণ্ঠ খাদে নামিয়ে আওড়ালো, নুসরাত খুব বড় বেড়েছিস তুই। মেয়েটা হাসলো, আরশের হাত থেকে ঘাড় ছাড়ানোর চেষ্টা করতে লাগলো না। গা ঘেঁষে দাঁড়িয়ে দাঁত বের করে হেসে কিছু বলতে নিবে নাকে ভেসে এলো কিছু শব্দ।
সরি, কানে ভেসে এলো কিছু শব্দ। আর যদি একটা ফালতু কথা বকিস তাহলে মাথা তুলে আছাড় মারবো। নুসরাতের অবাক কণ্ঠে জানতে চায়, কোথায় কি বকলাম? আরস ভুরুদয়ের মাঝে ভাঁজ ফেলে জানতে চাইলো, তাহলে এতক্ষণ করে কি করছিলিস? আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। নুসরাতের কথা শেষ হতেই ঘাড়ের কাছে চেপে ধরা হাতটা আরো শক্ত হয়ে আসলো। আরো হুঁশিয়ারি দিল, আর যদি বলিস তাহলে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিব। নুসরাত রাগও করলো, মৃদু আওয়াজে আওড়ালো, তো ফেলে দেন না, আমি তো ভয় পাই নাকি? আরো তর্জনী তুলে নুসরাতের কপালে কাছে দুটো টোকা দিয়ে শুধালো, এখানে মস্তিষ্ক বলতে তো কোনো কিছুই নেই। না নেই, আমি বাদে আপনার আর আপনার 14 গোষ্ঠী শুধু আছে। আরস চুটকি বাঁচালো, স্মিত হাসি রেখে চলে গেল, বলল, রাইট, ইউ আর রাইট নুসরাত নাসির। মাছ ধরার জন্য গতকাল লোক আনানো হলেও তেমন মাছ ধরা পড়েনি জালে, তাই আজ আবারও আনানো হয়েছে তাদের। প্রায় 30 মিনিট অতিবাহিত হওয়ার পর পেছনের পুকুর থেকে বড় একটা রুই মাছ উঠেছে জালে। তা নিয়ে হট্টগোল চলছে সবার মাঝে। নুসরাত আর আহান পাশাপাশি পুকুরের ধারে মাছের জালে ধরা পড়া মাছটি দেখতে গেছে। দেখা শেষে বিরক্ত ভঙ্গিমায় ফিরে যাওয়ার জন্য খান বাড়িতে ওয়াইন লেক জিন্সের পেছনের দিকে মাথা ঘোরাতেই নিপে তখনই ধপাস করে পানিতে শব্দ হলো। বাড়িতে আর ফিরে যাওয়া হলো না তার। চোখ দুটো রসগোল্লা নিয়ে হয়ে গেছে প্রকট। পানির মধ্যে খাবি খাওয়া ছটফট করতে থাকা ইসরাতের ফ্যাকাশে হয়ে আসা মুখটা অক্ষিকোটরের অন্তরালে কণ্ঠে মারাত্মক অস্থিরতা নিয়ে চেঁচালো, জাইন ভাই, ইসরাত পানিতে পড়ে গেছে, বাঁচানোকে। জাইন প্রথমে পরিস্থিতি ঠহর করতে পারলো না, যতক্ষণে বুঝতে পারলো ততক্ষণে হাজারো বুদবুদ ওপরে উঠে আসছে। দলিয়ে গেছে মেয়েটা। হাত পা অনবরত পানিতে ঝাপটানোর আওয়াজ হলো, একই সাথে কানে আসলো নুসরাতের চিৎকার, এই জাইন ভাই, ইসরাত সাঁতার জানে না। আরে ভাই, এমন দাঁড়িয়ে আছেন কেন? নামুন পানিতে। জাইন থ মেরে এক জায়গায় দাঁড়িয়ে। নুসরাত নিজের সিঁড়ি ভেঙে দৌড়ালো পানিতে নামার জন্য। ভুলবশত সেও তো সাঁতার জানে না। আনারই এই ক্ষেত্রে পায়ের পাতায় পানি লাগার আগেই ছিটকে এসে একদলা পানি লাগলো নুসরাতের গায়ে। কানে ভেসে এলো জাইনের স্বর, আমিও সাঁতার জানি না। মাথায় গাঁথলো কি সেই কথা বোঝা গেল না। নুসরাত চোখের পলক না ফেলে তাকিয়ে রইল খাদের পুকুরের দিকে। দিক বিদিক ভুলে শূন্য মস্তিষ্ক নিয়ে লাফিয়ে ওপরে পানিতে নেমে গেল। পুকুরে নামার পর বুঝলো কত বড় ভুল করেছে সে। হাত পা ঝাপটালো, যত উপরে উঠতে যাবে ততই তলিয়ে গেল অন্ধকারের দিকে। মনে হলো রাক্ষসের মতো কিছু তাকে গিলে নিচ্ছে। শ্বাস নেওয়ার জন্য হা করে নাকে মুখে পানি ঢুকে যেতে লাগলো। কাশতে কাশতে হাঁপাতে লাগলো, ঝাঁপাতে লাগলো। সামনে অন্ধকার আচ্ছন্ন দুনিয়া দেখার লোভে সম্ভব হলো না। আধার লেগে গেল সবটুকু। ঠোঁট চেপে ধরে আবারও বন্ধ করে অক্ষিকোটরে ভাসলো দ্রুততার সহিত খেলে আসা একখানা মুখ। নিজের বিভ্রান্তিকে তাচ্ছিল্য হাসলো। বাঁচার আকাঙ্ক্ষা হারিয়ে অচিরে কানের কাছে ভেসে আসলো সাইরেনের শব্দ। হয়তো যান বাঁচাতে ফেরেস্তা আসছে তার নিকট, হয়তোবা যান কবজ করতে। অপটু হাতে পানি ঝাপটাতে ঝাপটাতে থামিয়ে হাল ছেড়ে দিল মৃত্যুকে দুহাতে আলিঙ্গন করতে। তলিয়ে গেল নিচের দিকে। চোখ বন্ধ করতে পাতায় ভাসলো আরো সে সাদা কালো অসহায় ক্রোধলাল চেহারা। ঠোঁটে আবারও ভেসে আসলো তাচ্ছিলের হাসি। খুব কাছ থেকে মৃত্যুকে দেখতে পেল সে। নিজের অন্তিম মুহূর্তের প্রহর গুনল। মস্তিষ্কের স্নায়ুগুলো জোর করলো কখন সে এসে ধরা দিবে মুহূর্তেই। না চাইতে মুখ দিয়ে অস্ফুট স্বরে কয়েকটি শব্দ উচ্চারণ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণে খানবাড়িতে সবাই খবরটি জানলো ততক্ষণে পানিতে থাকা মানুষগুলোর অস্তিত্ব ডুবে গেছে। শান্ত পানিতে বুদবুদ উঠছে শুধু। কেউ কেন কিছু বুঝে ওঠার আগে ধারাম ধারাম করে পানিতে আবার শব্দ হলো। লিপি বেগম যখন দেখলো পুকুরের পানিতে তার ছোট ছেলে, তখন তিনি কিছু বলতে ভুলে গেলেন। হেলাল সাহেব হেরে যাওয়া গলায় পেছন থেকে মেয়েদের নির্বুদ্ধিতেই চেঁচালেন, চারটার একটাও সাঁতার জানে না, বোকাদের মতো ঝাঁপালো কিভাবে পানিতে? আহান চিৎকার বর্তমান পরিস্থিতি দেখে গোল গোল চোখ দিয়ে পানিতে নামার জন্য টিপ টিপ করে সিঁড়ি ভেঙে নামলো। ভয়ার্ত মুখে পানিতে পা রাখার পূর্বেই এক হাতে স্বার্থ টেনে নিল নিজেকে। ভুরু চেয়ে জানতে চাইলো, কোথায় যাচ্ছ পিচ্ছি? আহার নিজে টি শার্ট টেনে ছাড়িয়ে নিল। মুখে বিরক্তির ছাপ, নাক মুখ ফুলিয়ে বলল, সবাই পানিতে নেমে গেছে দেখছো না, আমিও নামছি যাতে পানি থেকে
কোনো সূত্র আবিষ্কার করতে পারি। স্বার্থ দেখলো আহান বোকা বোকা গোলুমোলু মুখটা দু আঙ্গুলের সাহায্যে গাল শক্ত করে টেনে দিয়ে বলল, সাঁতার জানো তুমি? আহান নির্লিপ্ত উত্তর, না। তাহলে কোন সাহসে তুমি পানিতে নামছো? আহান কোনো যুগসই শব্দ খুঁজে পেল না বলার জন্য, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। ততক্ষণে নাসির সাহেব আর হেলাল সাহেব দুজনই পানিতে নেমে গেছেন, পটু হাতে অগ্রসর হয়ে অন্ধকার গহ্বরের দিকে। একে একে জালু আর নিজেদের জাল নিয়ে পানিতে নামছে। পাড়ে দাঁড়ানো লিপি বেগমের মুখে কালো বর্ণ ধারণ করেছে। পাড়ে দাঁড়িয়ে লিপি বেগমের মুখ কালো বর্ণ হয়ে গেছে। থমথম খেয়ে চোখ মুখে বোঝা গেল এই মুহূর্তে এই বাড়ি থেকে প্রস্থান নিতেন, শুধু নিজের অপারগতার জন্য দাঁড়িয়ে আছে। সিঁড়ি ভেঙে নিচে নেমে আহানের হাতে কবজি চেপে ধরে নিজের হাতের মুঠোয় বিড়বিড় করে আওলায়, আল্লাহ আল্লাহ করে সবাইকে সুস্থ করে বাড়ি ফেরাক। আর এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব আমি, আর থাকবো না এই বাড়িতে। গাড়ির ব্যাক সিটে বোন আর ভিক্টরের মাঝামাঝি চুপ করে বসে আছে মাহাদি। মুখটা গোমরা, দেখে বোঝা যাচ্ছে জোর করে নিয়ে আসা হয়েছে তাকে। মাহাদির পরিবার আজ মেয়ে দেখতে যাচ্ছে মীরবাজার। অনিকার মুখটা খুশিতে প্রফুল্ল হয়ে আছে, মাহাদির মুখটা অন্ধকার, সবকিছু বিরক্তি ঠেলে দিচ্ছে তার মাঝে। তাদের তাই হাজির হয়েছে তার পুরো পরিবার। দুদিন যাবৎ কোনো রকম না করে সবাই টলানো গেল না, আজ কাউকে টলানো গেল না, একদম বগল দাবা করে নিয়ে এসেছে পাত্রী দেখাতে। গাড়ি চলতে চলতে একসময় এসে নিজ গন্তব্যে থামলো, হর্ন বেজে উঠল, আর এতেই চিন্তার কারণ হয়ে গেল যেন মাহাদির। মুখটা গম্ভীর হয়ে ধূপধাপ পায়ে নামলো গাড়ি থেকে। গায়ে কালো রঙের কোট, গ্রে কালার শার্ট ইন করে পরা, প্যান্টের সাথে শার্টের হাতা কবজি পর্যন্ত গোটানো, ওপর থেকে একদম ফিটফাট। পায়ে শুট এর জায়গায় একজোড়া স্যান্ডেল। অনিকা যখন সেটা খেয়াল করলো তখন জিজ্ঞেস করলো, এই জুতো কোথা থেকে নিয়ে আসলি তুই? মাহাদি বিরক্ত ভঙ্গিমায় বোনের দিকে তাকিল। কাবার থেকে। আর আগেই নেত্রকোনায় ভাসলো পায়ের জুতো জোড়া। কপাল ভাঁজ করে শীতল চোখে মুখ ফসকে বলল, ওয়াশরুম ওয়াশরুম থেকে, সরি।